এক মহাগিরিঙ্গি শুরু হইতেছে। এই মহাগিরিঙ্গির গল্প আজকে করব। এই চিঠিটা দেখেন, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চিঠি, তারিখ 12 আগস্ট। দেখেছেন, এবছর ঘটনা শুরু হয়েছে তার আগের দিন 11 আগস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগকে একটা চিঠি পাঠায়, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের 9টা বিষয়ে হালনাগাদ তথ্য আর মতামত চায়। 11 তারিখে জমা দিতে কয় যে 12 তারিখের মধ্যে একদিন সময়। তাড়াহুড়া দেখেছেন যেন ঘোড়া বেঁধে আসিছে। তালিকাটা বিদ্যুৎ বিভাগের বানানো না, তালিকাটা পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ এইটা বিদ্যুৎ খাতের কোনো আভ্যন্তরীণ কাজ না। তাহলে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কেন জানতে চাইতেছে? এটাই কারণ, এটা কূটনৈতিক বৈঠকের এজেন্ডা সাজাইতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর যেহেতু অতি ধুরন্ধর ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাই ঘটনাটা আমাদের একটু খুঁটায় খুঁটায় দেখা দরকার। কি গিরিঙ্গি বাতাইতেছে কে জানে। আসেন গিরিঙ্গিটা আমরা খুঁজে দেখবো। যেটি যায় সেটি একটা গিরিঙ্গি বাধায় আসে। ইউনুস সরকারের আমলে আমেরিকার ট্যারিফের চুক্তি করতে গেছিল, গিরিঙ্গি বাধায় এসেছে। এটিও গিরিঙ্গি বাধায় আসবে। তো কই গিরিঙ্গি বাধাতে পারে সেটা দেখাইতেছি। 9টা পয়েন্টের মধ্যে যে খ পয়েন্টটা পড়ে শোনায়, ট্রান্সমিশন লাইন অফ 765 kV অফ কাটিহার পার্বতীপুর বরানগর। মানে হইতেছে ভারতের বিহারের কাটিহার থেকে বাংলাদেশের পার্বতীপুর হয়ে আসামের বরানগর পর্যন্ত একটা 765 কিলো ভোল্টের সঞ্চালন লাইন ইন্ডিয়া বানাবে। সবচেয়ে হাই ভোল্টের, কিন্তু ভেরি হাই ভোল্টের। নামগুলো আসানা লাগতেছে, ম্যাপে দেখাই। কটিহার হইতেছে ইন্ডিয়ার বিহারে, আমাদের পশ্চিমে। পার্বতীপুর আমাদের দিনাজপুরে, আমাদের নিজেদের ঘরে। বরানগর হইতেছে ভারতের আসামে, আমাদের পূবে। তো এডিটে সেভাবে লাইনটা টেনে দেখান। ভারত থেকে বাইর হইয়া সিস্টেম করে বাংলাদেশে ঢুকলো, বাংলাদেশ পার হয়ে আবার সিস্টেম করে ইন্ডিয়াতে ঢুকলো, তাই না? কেন শুরু ইন্ডিয়াত, শেষ ইন্ডিয়াত, মাঝখানে শুধু আমরা কেন দুধবাদ ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়ায় নিল। আমরা এটি কি কামে এটি? আসেন এটা একটু বুঝে দেখি। লাইনটা কিসের? উত্তর পূর্ব ভারতের ইলেকট্রিসিটির জন্য। আর উত্তর পূর্ব ভারত ওই বিদ্যুৎ কোথা থেকে পাবে? এটা বাদ থেকে পাবে। অরুণাচল প্রদেশে ইন্ডিয়া কয়েক ডজন পানি বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করে রাখিছে অনেকদিন আগে থেকে। নদীতে বাদ দিয়া ইলেকট্রিসিটি বানাবে, আর সেই ইলেকট্রিসিটি আমাদের দেশের মধ্যে দিয়া সিস্টেম করিয়া শর্টকাট মেরিয়া ইন্ডিয়া নিয়ে যাবে। তো সেই বাদগুলো বসিচ্ছে কোন নদীতে জানেন? এই নামগুলো একটু উদ্ভট। সিয়াং, দিবাং, সুবানসিরি, ব্রহ্মপুত্র, যমুনা। সিয়াং, দিবাং, সুবানসিরি, এই 3টা নাম মনে রাখেন। এই 3টাই ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। এদের পানি আসামে যে ব্রহ্মপুত্র হয়, কুড়িগ্রাম দিয়ে আমাদের দেশে ঢুকে যমুনা হয়। তার মানে যে পানিটা আমাদের যমুনা নদীতে আসার কথা ছিল, সেটা উজানে আটকে দিয়ে বিদ্যুৎ বানানো হবে। আর সেই বিদ্যুৎ আমাদের মাথার উপর দিয়ে ইন্ডিয়া চলে যাবে। পানিও আমরা পাবো না, বিদ্যুৎও আমরা পাবো না, কিন্তু আমরা রাস্তাটা দিব। আর এটা নিয়ে এজেন্ডা বানাইতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। কি মচৎকার কথা! এরা আমাদের কোনো লাভ আছে? নাই, ফুটা পয়সাও লাভ নাই, ক্ষতি। আসেন ক্ষতিগুলো দেখতেছি একটা একটা করে। আপনার নদীর পানি আটকায় বাঁধ হবে, সেই পানি আটকায় বিদ্যুৎ হবে, সেই বিদ্যুৎ ইন্ডিয়া যাবে আমার মাটির শর্টকাট দিয়া। এখানে শেষ না, বিদ্যুৎ সঞ্চালন লাইন আপনি বেনে দিবেন, লোন নিয়ে ইন্ডিয়ার জন্য আপনি বেনে দিবেন, আর ইন্ডিয়া আপনাকে সঞ্চালন ভাড়া দিবে, সেটা দিয়ে আপনি শোধ করবেন ওই ঋণ। আর এইটা নিয়ে এজেন্ডা বানাইতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি ভাড়াও খাইবেন, আর যে আপনার মারলো তার ভাড়াও দিবেন। যাওয়ার আমার একটা লিমিট থাকে। তো আর একটা জিনিস আছে, বাংলাদেশের ভিতর দিয়ে লাইন নিয়ে যাওয়ার পারমিশন পেলে ইন্ডিয়ায় প্রকল্পের ফান্ডিংও পাবে। এখন ফান্ডিং পাইতেছে না, মানে আমরা সাইন করলে সে টাকা পাবে এই প্রকল্প করার জন্য। পুরা বিষয়টা আমি একটু ইতিহাস খুলে বলি, তাছাড়া পরিষ্কার হবে না, ধুনপুন বুঝাবি তাছাড়া। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে দেখি ও নিজের মধ্যে দিয়া, নিজের দেশের মধ্যে দিয়া নেয় না কেন? নিজের ইলেকট্রিসিটি বানাবে, নিজের দেশের মধ্যে দিয়ে সঞ্চালন লাইন বানাবে, কেন করে না? কারণটাই ম্যাপের মধ্যে আছে। ভারতের মূল ভূখণ্ড আর তার উত্তর পূর্বের 8 রাজ্যকে জোড়া লাগিয়ে রাখছে একটা মাত্র সরু ফালি জমি। আমরা এটা জানি, এটা চিকেন লেগ বলে, শিলিগুড়ি করিডোর বলে। এটা চাপা ধরলে ইন্ডিয়ার অবস্থা খারাপ, আমরা এটা জানি। সবচেয়ে সরু জায়গার প্রস্থটা হইতেছে 22 কিলোমিটার। ইন্ডিয়া ওই পথে লাইন নিতে পারে, নিচেও পাওয়ার গ্রিড কর্পোরেশন ওই পথ দিয়া উত্তর পূর্বে বিদ্যুৎ সরানোর করিডোর বানাইছে। তো এটা নিতেছে না কেন? এরা কেন কান্নি মেরা শর্টকাট নিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে নিবে? কারণ দুইটা জিনিস আছে, খরচা আর ঝুঁকি। ইন্ডিয়ার দুইটাতেই ভয়। এক খই ওরা 2 কামড়ে খায়, কিপটার কিপটা। আর ঝুঁকি থাকলে কাপড় নষ্ট করে ফেলে। খরচার ঝুঁকি কি কি?
আসেন সেটা একটু বুঝে দেখি। বাংলাদেশের ভেতর দিয়ে গেলে লাইনটা মাত্র 117 কিলোমিটার যাবে। শিলিগুড়ি ঘুরে গেলে কয়েকশো কিলোমিটার হবে। প্রত্যেক কিলোমিটারে তো টাওয়ার বসাইতে হবে, তাই না? তার লোহা লক্কর লাগবে, জমি লাগবে, তার লাগবে, এগুলো সব বেশি বেশি লাগবে। লাইন টানতে খরচা লাগবে। তাই আমাদের দেশটা ওদের ম্যাপে একটা শর্টকাট। দুই হইতেছে জায়গা। ওই 22 কিলোমিটারের ভিতর দিয়ে অনেক কিছু নিছে ওরা। রেল লাইন নিছে, মহাসড়ক নিছে, জাতীয় মহাসড়ক নিছে, তেল গ্যাসের পাইপ লাইন গেছে, সামরিক চলাচল আছে, আর লাখো মানুষের ঘর বসতি তো আছেই। একটা 765 কিলোভোল্টের লাইন মানে শুধু কয়েকটা খুঁটি না কিন্তু। ইন্ডিয়ার বিদ্যুৎ মন্ত্রণালয় ওদের নিজেদের হিসাবে ওরা বলছে যে 765 কিলোভোল্ট লাইনের জন্য টাওয়ারের নকশা অনুযায়ী 64 থেকে 85 মিটার চওড়া একটা করিডোর লাগবে। ওই জমিতে কিছু আপনি নির্মাণ করতে পারবেন না, গাছও লাগানো যাবে না। তার মানে দিনাজপুর লিনফামারী 2-3 হাজার একরের বেশি জমি, এর উপরে স্থায়ীভাবে ঘর তোলা, গাছ লাগানো, এটার উপরে নিষেধাজ্ঞা বসবে। তো এই 3000 একর জমি চিকেন নেক থেকে আর সরাইতে চায় না সে, কারণ জায়গা তো কম। ওটা আরো 3000-এর বেশি জায়গা লাগবে, কারণ লাইন তো বেশি দূর হয়ে যাবে। কিন্তু মাত্র এটা কয়েকশো কিলোমিটার ধরে যাবে। তো ওই জায়গা দিয়ে সে নিতে চায় না, জায়গা নষ্ট করতে চায় না, ওই চিকেন নেকের জায়গা। এর উপরে আছে টাওয়ার যেটি বসবে, ওটা তো খুঁটি থাকে, 4টা পায়া থাকে বা 6টা পায়া থাকে, যেটাই হোক, সেই জায়গায় কংক্রিট বসে খুঁটি বসবে, তাই না? আপনি চাষও করতে পারবেন না ওই জায়গাতে। তারপরে পার্বতীপুরে সাবস্টেশন বসবে তো একটা, তার জন্য জমি অধিগ্রহণ করবে কয়েকশো একর জমি, বুঝেছাও? এইবার ফিরে আসি ওই যে অরুণাচল প্রদেশে বাঁধ, যেটি বাঁধ দিবে, যেটি থেকে বিদ্যুৎ আসবে। এই অরুণাচলে বাঁধের পরিকল্পনা করে রাখছে বছরের পর বছর, বানাইতে পারতেছে না কেন? এইটাই আছে যে ফান্ডিং পাইতেছে না। এই বিষয়টা এটা বুঝে দেখি। কারণ টাকা, আগেই তো কইছি, একটা বড় পানি বিদ্যুৎ প্রকল্প মানে কয়েক বিলিয়ন ডলার লাগবে। টাকা আসবে কোত্থেকে? ব্যাংক থেকে আসবে, উন্নয়ন সংস্থা থেকে আসবে, লোন দিবে বা বন্ড মার্কেট থেকে নিবে। যে কোনো ঋণদাতা টাকা ছাড়ার আগে 3টে প্রশ্ন করবে। 1, এই বিদ্যুৎটা কে কিনবে? 2, বিদ্যুৎটা কোন লাইন দিয়ে ক্রেতার কাছে যাবে? 3, সেই লাইনটা আছে নাকি বানানো লাগবে? এই 3টার উত্তর না থাকলে প্রকল্পটার টাকা আসবে না। কাগজে যতই সুন্দর হোক, টাকা পাবে না। এখন এদের অরুণাচলের হিসাবটা দেখেন। অরুণাচল এই প্রদেশের জনসংখ্যা কত জানেন? খুবই সামান্য, 15 লাখ। আমাদের এটা উপজেলার চেয়েও কম। পুরা উত্তর পূর্ব ভারতের চাহিদা মিলায় ওই অঞ্চলে 10-20 হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হওয়ার কোনো উপায় নাই। তাহলে বিদ্যুৎটা বিক্রি হবে কোথায়? ভারতের মূল ভূখণ্ডে, উত্তর পশ্চিমে, দক্ষিণে। আর সেখানে নিতে লাইন লাগবে। আর সেই লাইনটার রাস্তা কোথায়? ওই রাস্তাটা আমাদের ভিতর দিয়ে, বুঝেছাও? মানে ওই বাঁধগুলো আজকে যে বানানো হইতেছে না, তার একটা বড় কারণ হইলো বাংলাদেশ এখনো পারমিশন দেয়নি এই লাইনের। পারমিশন দিলেই ফান্ডিং, কারণ কই দিয়া যাবে সেটার উত্তর পেয়ে গেল। আর ওই লাইনটা কে বানাবে সেটাও বাংলাদেশ বেনে দিবে, বুঝেছাও? ফান্ডিং পেয়ে যাবে। ফান্ডিং পেলে দমাদম মাস ক্যালেন্ডার করে প্রজেক্ট করে ফেলবে কয়েক বছরের মধ্যে। তাহলে সে কি পাইতেছে বাংলাদেশের কাছে? 1 নাম্বার, প্রকল্পের ফান্ডিং পাইতেছে। এটা নির্ভর করতেছে বাংলাদেশ লাইন দিতে রাজি কিনা, তাই না? 2 নাম্বার, এই লাইন বাংলাদেশ নিজে ঋণ করে বানাই দিবে ইন্ডিয়ার জন্য, বুঝেছাও? 3 নাম্বার, ব্রহ্মপুত্র নদীতে সে বাদ দিবে। আমরা কোনো কিছু কইতে পারবো না, কারণ ওই নদীতে বাদ দিয়া যে কাম করা হবে সেটার পার্ট বাংলাদেশ। কি শিখনা বুদ্ধি দেখেন! নিজের নদী মাইরা বিদ্যুৎ বানাবে, সেই মরণ প্রকল্পের অংশ হইতেছে বাংলাদেশ। বাংলাদেশ তার 2 থেকে 3 হাজার একরের উপরে বেশি জমিতে কোনো নির্মাণ কাজ করতে পারবে না। সব লাভ ইন্ডিয়ার, আমার পুরাই ক্ষতি, কোনো লাভ নাই। তো এই লেফট রাইট কিন্তু আজ শুরু হয় নাই, সে হাসিনার আমলে শুরু হয়েছিল। কেমনে? এটা আর একটু বুঝে দেখি। তার আগে একটা জিনিস একটু বুঝে নেন, কারণ এটা পরে লাগবে কাজে, আমাদের নানা সময় রেফারেন্স আসবে। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বিদ্যুৎ খাত নিয়ে 2টা স্তরে আলোচনা হয়। একটা নিচের স্তরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, সংক্ষেপে ZWG। এইখানে টেকনিক্যাল লোকজন বসে, মানে ইঞ্জিনিয়ার বসে, কর্মকর্তা বসে। উপরের স্তরে হচ্ছে জয়েন্ট স্টিয়ারিং কমিটি, JSC। সেইখানে সচিব পর্যায়ে সিদ্ধান্ত হয়। মানে নিচের ঘরে টেকনিক্যাল আলোচনা হয়, প্রশ্ন ওঠে, উপরের ঘরে ফয়সালা হয়, পলিটিক্যাল ফয়সালা হয়। এই কথাটা মাথায় রেখেন। তো 7ই মার্চ 2020 18তম ZWG এর বৈঠক হইতেছে। বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে বলছে যে 2030 সাল পর্যন্ত বাংলাদেশের এমন কোনো অতিরিক্ত বিদ্যুৎ আমদানির প্রয়োজন নাই যা দিয়া এই ইন্টারকানেকশন লাইন নির্মাণকে যৌক্তিক বলা যায়। হাসিনা সরকার বলতেছে 2030 সাল পর্যন্ত প্রয়োজন নাই। তাইলে কি ধরে নিতে হবে হাসিনা সরকারের দরকার ছিল না, তারেক রহমান সরকার বিদ্যুৎ নিয়ে বেড়াছাড়া করে ফেলছে, এই জন্য এটা নিয়ে আগাইতে চাইতেছে? আছে আছে, আরো আছে। হাসিনার টেকনিক্যাল লোকেরা এই প্রকল্প নিয়ে কি বলছিল? ইন্ডিয়ারে বলছিল, তারা বলছিল যে এই সঞ্চালন ব্যবস্থা ভবিষ্যতে উত্তর পূর্ব ভারতের জল বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহৃত হইতে পারে। বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, বিষয়টা যৌথ নদী কমিশনে আলোচনা হওয়া দরকার। শুধু ওইটুকু না,
তারা একটা ডেটা শেয়ারিং চুক্তির প্রস্তাব দিয়েছিল, হাইড্রোলজিক্যাল স্টাডি চাইছিল, পানি মডেলিংয়ের স্টাডি চাইছিল, পরিবেশগত সামাজিক প্রভাবের মূল্যায়ন চাইছিল, আর এই বিদ্যুৎ লাইনের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছিল। এরা হাসিনা সরকারের নিজের প্রতিনিধি দল, ওই সরকারের বেতনভুক লোক। ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক যখন সবচেয়ে ঘনিষ্ঠ, ঠিক তখনকার এরা ঠিক জিনিসটা ধরে ফেলছিল। তারের সঙ্গে বাঁধের সম্পর্ক, বাঁধের সঙ্গে নদীর সম্পর্ক, নদীর সঙ্গে দেশের সম্পর্ক, এটা ধরছিল, বুঝছিল, কাগজে তুলছিল। 5 বছর আগে বাংলাদেশ সরকার সেটা বৈঠকের টেবিলে বলে আসছিল। এর 2 দিন পরে 23শে জানুয়ারি 2021 জেএসসির মিটিং, মানে ওই উপরের ঘরের মিটিং হইতেছে। ইন্ডিয়া এখানে ঝাড়া অস্বীকার করলো, বললো এই কটিহার পার্বতীপুর বরানগর লাইনের সাথে কোনো নির্দিষ্ট জলবিদ্যুৎ প্রকল্পের কোনো সম্পর্কই নাই। এই সঞ্চালন ব্যবস্থার সাথে ভাটি উজানের কোনো প্রশ্নই জড়িত না। কই না তো, আমরা তো ভালো ছেলে, আমরা এসব করি না, নদীতে আমরা বার্তার দিই না, কোনো গবেষণা না, কোনো নথি না, কোনো প্রমাণ না, শুধু একটা বাক্য আমাদের বিশ্বাস করে নিতে হবে, কারণ কর্তা কইছেন। এই প্রকল্পের সাথে পানি বিদ্যুৎ প্রকল্পের কোনো সম্পর্ক নাই। আর তারপর এই ডেটা শেয়ারিং এর প্রস্তাব আসছিল, সেটা বাদ। হাইড্রোলজিক্যাল স্টাডির প্রস্তাব আসছিল, সেটা বাদ। যৌথ নদী কমিশনে নেওয়ার প্রশ্ন আসছিল, বাদ। ঠিক হইল, বাংলাদেশ শুধু নিজের ভূখণ্ডের ভিতরে সামাজিক আর পরিবেশগত প্রভাব দেখবে। 8-10টা সাধারণ সঞ্চালন লাইনের মতো যেন এটা ঢাকা শহরের ভিতরের একটা বিদ্যুতের খুঁটি বসাইতেছে। 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের এক্সপার্টরা নিজেদের তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা টেবিল থেকে হাওয়া কইরা দিল। নিচের ঘরে যে প্রশ্নটা উঠছিল সেটা উপরের ঘরে যে মুছে গেল। আর কে মুছলো? আমরা নিজেরাই। কারণ ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে বসেছিল বাংলাদেশেরই লোক, আমলারা। কিন্তু ইন্ডিয়া ওই দিন যা বলছিল যে এটার সাথে কোনো জল বিদ্যুতের কোনো সম্পর্ক নাই, এটা কি সত্য ছিল? হর্ষবর্ধন সিংলা জানেন তো, আমাদের দেশে রাষ্ট্রদূত ছিল ইন্ডিয়ার। সে ইন্ডিয়ার সাবেক পররাষ্ট্র সচিব ছিল, ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার। আমরা জানি ভারতের G20 সভাপতিত্বের প্রধান সমন্বয়ক। নভেম্বর 2022-এ উত্তর পূর্ব ভারত এক সম্মেলনে প্রকাশ্যে বলছে, বাংলাদেশে রুট করলে শিলিগুড়ি করিডোরের এই সঞ্চালন লাইনের চাপ কমবে, আর সেটা উত্তর পূর্বের উপকারে আসবে। উত্তর পূর্বের উদ্বৃত্ত বিদ্যুৎ বের করার জন্য চিকেন স্ন্যাকের যানজট কমানো দরকার। এই কথাটা নিজে জোর দিয়ে বলছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা তার পরের বাক্যে বলছে, উত্তর পূর্বের উদ্বৃত্ত বিদ্যুৎ ভারতের বাকি অংশে সরানো যাবে। আর তারিখটা দেখেন, নভেম্বর 2022। 2021 সালের জানুয়ারিতে জেএসসিতে যখন ইন্ডিয়া বলল কোনো সম্পর্ক নাই, তার মাত্র 22 মাস পরে সাবেক পররাষ্ট্র সচিব প্রকাশ্যে মঞ্চে সম্পর্কটা নিজে কয়ে দিল। মানে ইন্ডিয়া মিথ্যা কথা বলছিল। এটা চোখে চোখে মিথ্যা কথা বলে। আর এটা প্রমাণ, 2023-এ খুলনা জেএসসির বৈঠক হইতেছে। বৈঠকের পরে ফোনদের আলো লিখলো, সরকারি সূত্র তাদের কি বলছে যে ভারত কটিহার পার্বতীপুর বরানগর প্রকল্পের আওতায় করিডোর চাইতেছে। আর ইন্ডিয়ার পরিকল্পনা হইল বিভিন্ন নদীতে বাঁধ দিয়া বিদ্যুৎ উৎপাদন করা এবং বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করিয়া সেই বিদ্যুৎ উত্তর পূর্ব থেকে ভারতের অন্য অংশে নিয়ে যাওয়া। এইবার 2টা বাক্য পাশাপাশি রাখেন। আনুষ্ঠানিক বৈঠকের নথিতে রেকর্ডে কইতেছে এটার সাথে পানি বিদ্যুতের কোনো সম্পর্কই নাই, উজান ভাটির কোনো সম্পর্কই নাই, তাই না? আর সাংবাদিকদের কাছে কইতেছে এটাই উদ্দেশ্য। জাউরমে দেখেছেন কোনটা সত্যি রে মাদারচোদ? আমি তো কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিইনি, তো আমি কোনো বানানো কিছু বলি নাই। তো ইন্ডিয়ারই 2টা প্রকাশিত বক্তব্য পাশাপাশি রাখছি, 2টাই ভারতীয় পক্ষের, আর 2টাই পরস্পর বিরোধী। 2টা একই সাথে সত্য হইতে পারে না। তো আমাদের আর কি সর্বনাশ হবে প্রকল্পে, ভয়ানক সর্বনাশ হবে, সেটাও বুঝে দেখা দরকার। আমেরিকার সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের একটা গবেষণা আছে, সেখানে বলা হয়েছে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীর পানির 75% আসে ব্রহ্মপুত্র থেকে। শুষ্ক মৌসুমে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসল ব্যাপার, বর্ষায় পানি তো সবার আছে, আমাদের তো উদ্বৃত্ত পানি, বর্ষায় বেশি পানি আসে, বন্যা হয়। বর্ষায় আমাদের সমস্যায় পানি বেশি, কিন্তু জানুয়ারি থেকে মে যখন বড় ধান হয়, যখন সমুদ্র থেকে লবণ ভিতরে ঢুকতে শুরু করে, যখন নদীতে নৌকা আটকায় যায়, তখনকার 3/4 পানি একটা নদী থেকে আসে, মাত্র একটা নদী। বাংলাদেশে প্রয়োজনের 3/4 পানি আসে একটা নদী থেকে। কোন নদী? ব্রহ্মপুত্র। এবার আমাদের 3টা বড় নদী পাশাপাশি রাখেন। গঙ্গা, এটার উজানে ফারাক্কা বসে আছে 50 বছর ধরে, পানি আটকায়। পদ্মা মরে গেছে, দুদু বালুচর। তিস্তা উজানে গজলডোবা বাঁধ, কি অবস্থা সেটা, শুধু দুদু বালুচর। ব্রহ্মপুত্র উজানে এখনো কোনো বড় নিয়ন্ত্রণ কাঠামো বসে নাই, বার্তা এখনো দেয় নাই। 3টার মধ্যে 2টা চলে গেছে। ব্রহ্মপুত্র আমাদের শেষ নদী, আর 3টার মধ্যে সবচেয়ে বড়টাও এইটা। গঙ্গা গেছে, তিস্তা গেছে, তবু দেশটা টিকে আছে কারণ ওই 75% পানি আসতেছে ওই একটা নদী থেকে, এখন আসতেছে।
যা হারাইছি সেটার হিসাব আমরা জানি। এইবার যেটার উপর হাত পড়ছে ওইটা হারাইলে হিসাব করার মতো আর কিছু থাকবে না। ওই নদী মাইরা বিদ্যুৎ বানাবে, আর সেই বিদ্যুৎ টাইনে নেবে আমার মাটির উপর দিয়া, আর সেই মাটির উপর দিয়ে টাইনে নেওয়ার খরচটাও আমাকে ঋণ করে বানাই দিতে হবে। ওরে জুলুমের কোনো সীমা পরিসীমা নাই। এবার আসেন এই প্রকল্প নিয়ে কি গিরিঙ্গি করতেছে খলিলুর রহমান, সেটা দেখি। 19 জুলাই 2024 22তম জেডব্লিউজি বৈঠক। আমাদের কাছে এটার সিদ্ধান্তগুলো আসছে। এইটা সাহেব দেখেন, পুরা কাগজ আছে আমাদের কাছে। করলে রাজস্থানে হইতেছে মিটিং, এই তারিখটা মনে রাখেন, 19 জুলাই 2024। দেশে তখন কি হইতেছিল? ইন্টারনেট বন্ধ, রাস্তায় গুলি, কারফিউ, আর রক্তারক্তি মাইরে সাফা করে ফেলতেছে হাসিনার পুলিশ আর হাসিনার ছাত্রলীগ যুবলীগ। আর ওই দিন বন্ধ দরজার পিছনে এই হাসিনা সরকার, যার আয়ু তখন মাত্র 3 সপ্তাহ নাই, যার কোনো ম্যান্ডেট অবশিষ্ট নাই, সে তার শেষ উপহার ইন্ডিয়ারে দিল। বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া ভারতের সঞ্চালন লাইন বসানো সম্মতি দিয়া দিল। ব্রহ্মপুত্রের লাশ দাফন হইয়া গেল। কিন্তু এরপরে জুন 2025 অন্তর্বর্তী সরকার এই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেয়। হাসিনা আমলের সিদ্ধান্ত বাতিল। 12 আগস্ট 2026 এই মাসে এসে এই চিঠি, বিদ্যুৎ বিভাগের তালিকায় ওই 765 কেভি লাইন আবার ফেরত আসতেছে। ওই কবরে আবার চাপা দেওয়া হইতেছে মাটি। কেন? কার জন্যে? ইউনূস সরকার বাতিলের সিদ্ধান্ত নিছে। এটা নিয়ে আর আলাপ কি? চিঠিটা একটা জিনিস নিশ্চিতভাবে প্রমাণ করে, ফাইলটা এখনো খোলা আছে, এটা বন্ধ হয় নাই। যে ফাইলটা 1 বছর আগে বন্ধ করা হয়েছিল সেটা আবার টেবিলে। আর সেই কারণে আজকে আমার একটাই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। জুন 2025 যে বাতিল সিদ্ধান্ত না হয়েছিল সেটা কি বহাল আছে, নাকি ওটা বাতিল করে দেওয়া হয়েছে? হ্যাঁ নাকি না? এক শব্দের উত্তর জাতি জানতে চায়। এর মানে কি এই যে উপরে খুব ইন্ডিয়া বিরোধী আর তলে তলে টেম্পু চালান, বাইরে বলেন হরতাল, আর প্রধানমন্ত্রীকে বলতেছে আমরা বিশ্বাস করি এই ফাইলটা এখন আপনার টেবিল পর্যন্ত পৌঁছায় নাই, কারণ ক্ষমতায় আসার আগে নদীর প্রশ্নে আপনি যে অবস্থান নিয়েছিলেন এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ উল্টা। যদি না জানা থাকেন এখন জানলেন, আর যদি জানা থাকেন তাহলে জাতিকে জানান, কারণ ইতিহাসে সিদ্ধান্তটা কোনো সচিব বা কোনো মন্ত্রীর নামে লিখবে না, ইতিহাস লিখবে সরকারের নামে, আপনার নামে। খলিলুর রহমান উড়াল দেবে, আপনার গায়ে কালি লেগে থাকবে চিরজীবন। আমাদের হাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার কয়টা মাত্র কার্ড আছে। সত্যি কথা বলি, খুব কম কার্ড আছে। বাণিজ্য ভারসাম্যে আমরা পিছিয়ে আছি, কূটনীতিতে আমরা ছোট দেশ, সামরিকভাবে তো তুলনাই হয় না। কিন্তু একটা জিনিস আমাদের আছে, সেটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা হইতেছে ভূগোল। ওই 22 কিলোমিটারের সংকীর্ণ চিকেন নেক আমাদের হাতে একটা কার্ড তুলে দিছে, যেটা ভারত চাইলেও তৈরি করতে পারবে না। এই একটাই কার্ড আছে। আর 2026 অগাস্টে বিনামূল্যে সেই কার্ডটা যদি খরচা করে ফেলেন, মানে ডিসেম্বরে গঙ্গার আলোচনায় খালি হাতে বসবেন তাইলে। আর মনে রেখেন এই কার্ড একবারই খেলা যায়, লাইন একবার বসে গেলে সেটা তুলে নিতে পারবেন না। ইস্পাতের টাওয়ার তুলে ফেলা যায় না, চুক্তি বাতিল করা যায় না, ক্ষতিপূরণ মামলা হয়ে যাবে। এটা এমন একটা সিদ্ধান্ত যার কোনো ফেরত পথ নাই। জনগণের দাবি খুব সিম্পল, দুইটা। এক, সরকার আনুষ্ঠানিকভাবে জানাক জুন 2025 বাতিল সিদ্ধান্ত বহাল আছে কিনা। 2, এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ে হবে না, এটা সংসদে যাবে। যে সিদ্ধান্তে 54টা অভিন্ন নদীর ভবিষ্যৎ জড়িত, সেটা কয়েকজন কর্মকর্তা আর একজন মন্ত্রীর সইয়ের বিষয় হইতে পারে না। পানি নিরাপত্তা বিদ্যুৎ মন্ত্রণালয়ের এখতিয়ারেই পড়ে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না, এটা জাতীয় সংসদের এখতিয়ারে পড়ে, এটা জনগণের সার্বভৌম এখতিয়ারে পড়ে। ইন্ডিয়ার এই বিদ্যুৎ করিডোর হবে না, এটা আমরা হইতে দেব না। কেস ফিনিশ। দেশটা কারো বাপের না। কোনোভাবে যদি বিদ্যুৎ করিডোর হয়, আগুন জ্বলে উঠবে দেশে। আগেই কয়া রাখলাম, ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।